বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি হে জাবানি তো ইশক হোনা হে মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে এখানে জাসি এবং ওয়ানিকে দেখানো হচ্ছে তারা আসলে এখানে হ্যাপিলি একটা ম্যারিড কাপল ছিল। তাদের বিয়ের এখানে 5 বছর প্রায় হয়ে গেছে, কিন্তু ওয়ানি এখানে জাসির কাছ থেকে আজকে ডিভোর্স চাইছে। তাদের ডিভোর্সের কারণ জানার জন্য আমাদেরকে এখান থেকে পাস্টে সিনে যেতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 5 বছর আগে এখানে জাসি যে ছিল সে একজন ওয়েডিং ফটোগ্রাফার ছিল। সেই কারণে সে এখানে ওয়েডিং ফটো তোলার জন্য বানির বোনের বিয়েতে যায়। যেখানে আমরা দেখতে পাচ্ছি বানির বোনের যখন বিয়ে হচ্ছিল তখন এখানে জাসি মনে করেছিল এখানে হয়তো বানির বিয়ে হচ্ছে, কারণ সে এখানে বাস্তবে অনেক বেশি সুন্দর দেখতে ছিল। সেই কারণে সে এখানে চেষ্টা করছিল যেভাবেই হোক বিয়েটা ভাঙিয়ে দেওয়ার। সেই কারণে সে এখানে বানির বোনের বরকে গিয়ে অনেক বেশি বিরক্ত করতে চালু করে দেয়। তারপর শেষ পর্যন্ত যখন জানা যায় এটা ওয়ানির না ওয়ানির বোনের বিয়ে ছিল, তখন সে তাড়াতাড়ি করে ওয়ানিকে এখানে প্রপোজ করে দেয়। তার কথা শুনে ওয়ানি এখানে তাকে বলতে লাগে যে এত তাড়াতাড়ি তুমি কাউকে কিভাবে ভালোবাসতে পারো। তখন এখানে ওয়ানি তাকে জানিয়েছিল যে আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমার কাছে তার জন্য 1 ঘন্টা সময় রয়েছে, সেই জন্য তুমি ভালো করে ভেবে আমাকে জানাও। এরপর এখান থেকে আমরা দেখতে পারি পুরো ফাংশনে তারা এখানে অনেক বেশি এনজয় করছিল। অনুষ্ঠানের শেষে এখানে ওয়ানি জাসির বিয়ের প্রস্তাবের জন্য রাজি হয়ে যায়। ওয়ানি তাকে যেহেতু একসেপ্ট করে নিয়েছে সেই জন্য সেই মণ্ডপে আমরা দেখতে পারি তারা বিয়েও করে ফেলে। তাদের দুজনের এখানে বিয়ে করার জন্য এখানে ওয়ানির যে বাবা মা ছিল তারা তাদের সাথে এখানে সম্পর্কটা পুরো ভেঙে ফেলে। এরপর এখান থেকে আমাদেরকে প্রেজেন্ট সিন দেখানো হয় যেখানে আমরা তাদের দুজনকে একটা কোর্ট রুমে দেখতে পাচ্ছি। তাদের দুজনকে আমরা এখানে কোর্ট ঘরায় দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছি, যেখানে জজ তাকে জিজ্ঞাসা করছিল যে ওয়ানি তুমি কেন ডিভোর্স নিতে চাইছো, সে কি কোনো রকম তোমার উপর অত্যাচার করে নাকি তোমার উপর কোনো ডোমেস্টিক ভায়োলেন্স করে। তখন ওয়ানি তাকে জানায় যে একদমই না, জাসির মতো ভালো স্বামী কখনো হতেই পারবে না, কিন্তু একটা প্রবলেম রয়েছে যেখানে হচ্ছে যে আমি মা হতে এখন চাই না, কিন্তু জাসি এখানে একটা বাচ্চা চাইছে। 5 বছর হয়ে গেছে আমাদের বিয়ের আর আমি এখন কেরিয়ারের একদম পিকে রয়েছি, সেই জন্য এই মুহূর্তে আমি কোনো বাচ্চা চাইছি না। সমস্ত সময় যখন সে আমার কাছে আসার চেষ্টা করে প্রত্যেকবারই আমি প্রোটেকশন দিই, কিন্তু সে এমনটা চাইছে না, সে চায় আমার থেকে তার একটা বাচ্চা হোক, আমি এখন এমনটা চাই না। তখন জাজ তাদেরকে বলে যে ঠিক আছে, আমি তোমাদেরকে 6 মাসের জন্য সময় দিচ্ছি, এই 6 মাসের মধ্যে যদি তোমরা নিজেদের মধ্যে সমস্ত কিছু মিটিয়ে ফেলো তাহলে তো সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু তেমনটা যদি না হয় তাহলে তোমাদের ডিভোর্স হয়ে যাবে। তারপর তারা যখন এখান থেকে তাদের বাড়িতে চলে যায় তখন আমরা দেখতে পারি ওয়ানি তার সমস্ত ব্যাগপত্র এখানে গুছিয়ে ফেলেছে এখান থেকে চলে যাওয়ার জন্য। দুজনে এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তারপর তারা এখানে একসাথে কিছুক্ষণ কথা বলে এবং টাইম স্পেন্ড করে। এরপর আমাদেরকে এখান থেকে 1 মাসের আগের সিন দেখানো হয় যেখানে আমরা জেসিকে দেখতে পাচ্ছি সে আবারও একটা ওয়েডিং শুটের জন্য একটা ডেস্টিনেশনে গেছিল। এই ডেস্টিনেশন ওয়েডিংটা চলছিল লন্ডনে। সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পারি, মেয়েটির নাম এখানে প্রীত ছিল। ওই মেয়েটি এখানে তার ফ্রেন্ডের সাথে মিলে এখানে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলছিল। ফাইনালি এখানে প্রীতের পাড়ায় এখানে একটা ডেয়ার আসে। প্রীতকে এখানে বলা হয় যে ফটোগ্রাফারকে গিয়ে কিস করে আসতে। প্রীত এখানে একবারে রাজি হয়ে যায়, কারণ এর কিছুদিন আগে প্রীত গেছিল ঋষিকেশ মন্দিরে। রাফটিং করার টাইমে সে এখানে নিচে পড়ে গেছিল আর সেখানে অজ্ঞান হয়ে গেছিল। সেই সময় এখানে জাসি তাকে সেখানে বাঁচিয়েছিল। তখনই মানুষ এখানে প্রথমবার তাকে দেখাতেই তাকে সে ভালোবেসে ফেলেছিল। এতদিন ধরে সে তাকে সেখানে খুঁজে বেড়াচ্ছিল আর ফাইনালি তার সাথে লন্ডনে তার দেখা হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সে তাকে গিয়ে কিস করে এবং তাকে এই ডেয়ারের ব্যাপারে সমস্ত কিছুই বলে। তাকে সেখানে একটা সে ছোট চিলকুট দিয়ে দেয় এবং একটা পাবের অ্যাড্রেসও দিয়ে দেয়। এইটা দেখে জাসি এখানে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সে রাত্রিবেলা পাবেও যায়। দুজনের মধ্যে এখানে কথা হচ্ছিল। তারপর মেয়েটি তাকে এখানে জিজ্ঞাসা করে তুমি কি সিঙ্গেল কিনা। সে তখন তাকে জানিয়েছিল যে সে পুরোপুরি সিঙ্গেল। তারপর তাদের দুজনের মধ্যে এখানে আরো কথা বেরিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি প্রীত এখানে তার বাড়ির অ্যাড্রেস তাকে দিয়ে দেয়। এইটা দেখে তো এখানে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সে এখানে প্রীতের অ্যাড্রেসে যায় এবং তার বাড়িতে ঢুকে যায়, এমনকি সে তার বেডরুম পর্যন্ত পৌঁছে যায়। প্রীতের ঘর মানে এখানে পুরো একটা মহলের মতো ছিল, যেখানে বাইরে সমস্ত জায়গায় সিকিউরিটি গার্ড ছিল, কিন্তু এই বান্দাটা এখানে অনেক বেশি চালাক ছিল। কোন রকম সে লুকিয়ে চুরিয়ে তো এখানে তার বেডরুম পর্যন্ত তো পৌঁছে যায়, কিন্তু সেই মুহূর্তে যখন সে প্রীতের সাথে দেখা করতো তার আগে কেউ একটা তার মুখের উপর কাপড় দিয়ে দেয় এবং সেখান থেকে নিচে ফেলে দেয়। তারপর যখন সে কাপড়টাকে সরায় তখন সে দেখতে পারে তার সামনে কেউ একজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে ছিল, আর ইনি হলো এখানে প্রীতির ভাই রন্ধাবা। সে তাকে এখানে জিজ্ঞাসা করছিল তুমি আমার বোনের রুম পর্যন্ত
কিভাবে পৌঁছে গেলে, আর তোমাকে আমি এখনই এই মুহূর্তে গুলি করে এখানে এত বড় প্রপার্টির মধ্যে কবর দিয়ে দেবো, কেউ তোমার ব্যাপারে জানতেও পারবে না। পুলিশের কথা তো বাদই দাও, কেউ তোমার ব্যাপারে আর কখনোই খোঁজ করতে পারবে না। সেই মুহূর্তে আমরা দেখতে পারি সেখানে প্রীত আসে এবং সে এসে বলতে লাগে যে আমি তাকে চিনি, আমরা কিছুদিন আগে একসাথে দেখা করেছিলাম আর আমরা একে অপরকে এখানে পছন্দ করি। এটা শুনে এখানে রান্ধাবাবু একটু মন থেকে খুশি হয়, কারণ সে প্রীতের জন্য এখানে ছেলে খুঁজছিল। এইটা শুনে জেসিও এখানে একটু খুশি হয়ে যায় এবং সে বলতে লাগে আমিও তোমার বোনের সাথে কিছুদিন আগে দেখা করেছি। রান্ধাবা তখন তাকে জানায় যে ঠিক আছে, আগে তোমরা এখানে ভালোভাবে দেখা করো, তারপরে পরবর্তীকালে তোমাদের বিয়ের কথা আমি ঠিক বলে দেবো। এরপর আমরা দেখতে পারি জেসি এবং প্রীত একসাথে এখানে অনেক বেশি টাইম স্পেন্ড করতে চালু করে দেয়। এভাবেই করতে করতে 1 মাস পার হয়ে যায়। এরপর একদিন আমরা দেখতে পারি ভানি আসে জেসির বাড়িতে। ভানি আসা মাত্র তাকে এখানে খুশির খবর দিয়ে বলে যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এই সমস্ত কিছু শুনে তো এখানে জেসি অনেক বেশি অবাক হয়ে যায় এবং তাকে বলতে লাগে এতদিন তো আমরা প্রোটেকশন ইউজ করে এসেছি। এই কথাটা যখন এখানে ভানি শুনে তখন সে তাকে এসে চড় মেরে দেয় এবং বলতে লাগে সেই দিনের কথা কি ভুলে গেছো, যেই দিন আমি ব্যাগ প্যাক করে এখান থেকে চলে যাচ্ছিলাম, আমরা এখানে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম, আমরা একসাথে সময় কাটিয়েছিলাম, সেই দিনই তো আমরা ইন্টিমেট হয়েছিলাম, সেই দিন হয়তো আমরা দুজনে সেটাকে ইউজ করতে ভুলে গেছিলাম, সেই জন্য এখন আমি চাই যে আমাদের বাচ্চাটা হোক। এই সমস্ত কিছু শুনে তো এখানে জাস্টির অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। এই মুহূর্তে আমরা দেখতে পারি জাস্টির কাছে এখানে একটি ফোন আসে আর ফোনটি এখানে কারণ না প্রীতের ছিল। বাড়িতে ডাকার পর প্রীত তাকে জানায় যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি। এইটা শুনে জাস্টও এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। প্রীত তাকে জানায় যে আমাদেরকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। বিয়ের কথা শুনে তো এখানে এই বান্দাটা অনেক বেশি ঘাবড়ে যায়। ওয়ানের সাথে তার এখনো ডিভোর্স হয়নি আর তাছাড়াও ওয়ানের সাথে এখনো কোর্টে তার কেসটি চলছে। এই ব্যাপারটা রান্ধাবা যখন জানতে পারে তখন সে বলেছে আমি তোমাদের দুজনের খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিচ্ছি। তখন আমরা দেখতে পারি জাস্ট এখানে তার মাথাটাকে খাটায় এবং বলতে লাগে যে আমিও চাই আমাদের বাচ্চাটা যেন হয়ে যাক, বাচ্চাটা হয়ে যাওয়ার পরে আমি বিয়ে করব, কারণ আমিও ছোটবেলা চাইতাম যে আমি আমার মা বাবার বিয়েটা যেন দেখতে পাই, সেই কারণে বাচ্চাটা যেন আগে হয়ে যাক, তাহলে আমাদের বাচ্চাটাও আমাদের বিয়েটা দেখতে পারবে। এমনটা তো হয়নি, কিন্তু আমার বাচ্চা অবশ্যই আমার বিয়েটা দেখতে পারবে। আর সব থেকে অবাক করার বিষয় হলো যে রান্দাবাবু এর জন্য রাজি হয়ে যায়। এরপর এখান থেকে আমরা জাস্টিকে দেখতে পারি সে যখন প্রীতের বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়িতে পৌঁছায় তখন সে দেখতে পারে ওয়ানির এখানে লিভার পেইন হওয়া চালু হয়ে যায়। ওয়ানিকে নিয়ে তাড়াতাড়ি হসপিটালে যেতে হতো তাকে সেই মুহূর্তে। অন্যদিকে প্রীতকে আমরা দেখতে পাচ্ছি প্রীতেরও একই অবস্থা। তারপর আমরা দেখতে পারি যেভাবে হোক তারা এখানে সামনাসামনি চলে আসে, দুজনে এখানে হসপিটালে যাচ্ছিল। রান্ধাবার এখানে একটু সন্দেহ হয়, তার মনে হয় যে সামনের গাড়িতে এখানে জাস্টি বসে রয়েছে। রান্ধাবার তো এখানে পুরোপুরি সন্দেহ হয়ে গেছিল, সেই কারণে সে তার গাড়িটাকে এখানে ফলো করতে চালু করে দেয়। তখন আমরা জাস্টিকে দেখতে পাচ্ছি জাস্টি এই ব্যাপারটা বুঝতে পেরে গেছিল, সেই কারণে সে কোনো রকম ভাবে এখানে তার গাড়িটিকে লুকিয়ে লুকিয়ে রাখে। যেরকম সেরকম করে এখানে জাস্টি ওয়ানিকে নিয়ে হসপিটালে পৌঁছায়। হসপিটালে পৌঁছে এখানে তাকে বলা হয় যে সেখানে ফরম্যালিটির জন্য এখানে পুরো ডিজিটাল ফটো এবং ভিডিও নেওয়া হয়, কারণ কম্পাউন্ডার জানায় যে পরবর্তীকালে সমস্ত কিছু ডিজিটাল হতে চলেছে, সেই জন্য তোমাদের ফটো আইডি সমস্ত কিছুই আমাদের প্রয়োজন হবে। চলো তখন এখানে তাকে জ্ঞান দিচ্ছিল, তাকে বলছিল যে তাদের এখন কি কি করা উচিত, তার নতুন নতুন বাবা হওয়ার কারণে তাকে অনেক কিছু এখন শিখতে হবে, তাকে আরো বাচ্চার ব্যাপারে কিছু কিছু জিনিস বোঝাচ্ছিল। অন্যদিকে আমরা এখানে প্রীত এবং রান্ধাবাকে দেখতে পাচ্ছি তারাও এখানে এই হসপিটালেই এসেছিল চেকআপ টেকআপ করানোর জন্য। তাদের ওখানে ডিজিটাল ফটো নেওয়া হয়। তারপর যখন এখানে প্রীতকে অ্যাডমিট করানো হচ্ছিল তখনই সে এখানে জাস্টিকে দেখতে পেয়ে যায়। তখনই সেখানে জাস্টি চলে আসে এবং সমস্ত জিনিসগুলো এখানে ম্যানেজ করে। সে তাকে জানায় যে আমি প্রথমে এই হসপিটালে চলে এসেছিলাম তোমার জন্য, কারণ তুমি যদি এই হসপিটালে অ্যাডমিট হও তার আগে তো আমাকে জানতে হবে এই হসপিটালে সমস্ত ফ্যাসিলিটি আছে কিনা। তার কথাটা শুনে এখানে প্রীত এবং রান্ধাবা দুজনেই কনফিউজ হয়ে যায়। প্রীত বলতে লাগে সে তার জন্য অনেক বেশি পজেসিভ। তখনই আমরা দেখতে পারি এদের যে ডক্টরটা ছিল সে এখানে বানি এবং প্রীতের দুজনেরই সেম ডক্টর ছিল। তারপর আমরা দেখতে পারি জাস্ট এখানে নিজেকে বাঁচানোর জন্য ডক্টরের সাথে এখানে ভালোভাবে কথা বলে, যাতে ডক্টর যেন এখানে বুঝতে না পারে যে তারা দুজন এখানে একই লোক ছিল। কিন্তু এখানে থাকা কম্পাউন্ডার যে ছিল সে তো তাকে চিনতে পেরে গেছিল। তারপর তারা এখান থেকে বাইরে যায় এবং কম্পাউন্ডার তাকে জানায় যে আমি তোমার কাছ থেকে টাকা ততদিন ধরে নেব যতদিন না আমার মনে হচ্ছে যে আমার এখানে নিড গুলো পূরণ হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা দেখতে পারি যে সেখানে তার ফ্রেন্ড কান্নুকে বলছিল যে আমি জানি না এরপর আমার কি হতে চলেছে, তার ভাই তো আমাকে গুলি মেরে দেবে, আর ভানিয়ার ব্রিজ যদি কখনো সামনাসামনি চলে আসে তাহলে তো অনেক বেশি বিপদ হয়ে যাবে, আমাকে তো তারা দুজন মেরেই ফেলবে। তখন এখানে তার বন্ধু তাকে জানায় যে চিন্তা করো না, এত বড় শহরে তারা কখনোই একসাথে হতে পারবে না,
তুমি এটা নিয়ে বেশি চিন্তা করো না। কিন্তু সারপ্রাইজিংলি এখানে উল্টোটাই হয়। তারা দুজন যে প্রেগনেন্সি ক্লাসে গিয়েছিল তখন তাদের দুজনের এখানে দেখা হয়েছিল এবং তাদের দুজনের জড়ি এখানে অনেক ভালো হয়ে গেছিল। দুজনে এখানে ভালো ফ্রেন্ড হয়ে যায়। তখন আমরা দেখতে পাচ্ছি প্রেগনেন্সি ক্লাসে যে টিচারটি ছিল তারা এখানে হাজবেন্ডের ওপর এত বেশি কথা বলে, যেগুলো শুনে তো এখানে বোঝাই যায় যে হাজবেন্ডের অবস্থা এখানে অনেক বেশি বিপদে পড়তে চলেছে। তারা জানায় যে প্রেগনেন্সির টাইমে হাজবেন্ডরা চিট করে। প্রীত এবং বনের এখানে একই রকম মনে হয়, সেই জন্য এখানে প্রীত তাড়াতাড়ি করে সকাল সকাল জাসির বাড়িতে চলে আসে। জাসি তো এখানে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ বানি এখানে আগে থেকে সেই বাড়িতেই ছিল। সেই মুহূর্তে আমরা দেখতে পারি কন্নু এবং জাসি যেভাবে হোক তাদের দুজনকে এদিক ওদিক ঘোরাচ্ছিল। কখনো কখনো তারা এই রুমে, কখনো কখনো তারা অন্য রুমে, এভাবে করে তারা এখানে ম্যানেজ করছিল। তারপর আমরা দেখতে পারি তারা যেরকম ভাবে হোক এখানে সমস্ত কিছু সেটেল করে জাসি প্রীতকে নিয়ে বাইরে চলে যায়। এরপর দিন আমরা দেখতে পারি এখানে তারা দুজন ক্যাফেট এরিয়াতে দেখা করে, আর সেই মুহূর্তে তারা জাসিকেও সেই জায়গাতেই ডেকেছিল। বর তো এখানে একজন ছিল কিন্তু স্ত্রী ছিল এখানে দুজন। তারপর আমরা দেখতে পারি জাসি যখন লোকেশনে পৌঁছায় তখন সে তাদের দুজনকে একসাথে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে এখানে মাথার মধ্যে একটা হেলমেট পরে নেয় এবং সেখানে গিয়ে অদ্ভুত আচরণ চালু করে দেয়। আর একটা ফোন দিয়ে তারা দুজনকে মেসেজ করে দেয় এবং বলতে লাগে সে আজকে বিজি রয়েছে। সেই কারণে দুজনের স্ত্রীর মনে হয় আজকে তাদের স্বামীরা আসবে না, সেই জন্য সে আজকে যেভাবে হোক এখানে বেঁচে যায়। কিন্তু পরবর্তীকালে সে ঠিক এখানে ফেসেই যাবে। এরপর যখন সেখান থেকে জাসি বাড়িতে আসে, বানি এখানে আসলে জাসির মাকে ফোন করেছিল। সে তাকে জানিয়েছিল যে সে প্রেগনেন্ট হয়ে গেছে, সেই কারণে তার মা এখানে দেখা করতে এসেছে। জাসির মা এখানে বানির জন্য লাড্ডু বানিয়ে এনেছিল, কারণ প্রেগনেন্সির টাইমে এখানে বাচ্চাদের জন্য লাড্ডু খাওয়ানোটা উচিত হবে। পরের দিনই সে প্রীতের জন্য সেই লাড্ডুগুলোকে নিয়ে চলে আসে। প্রীত যে ছিল সে এই সমস্ত কিছু দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং সে বলতে লাগে যে সে তার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যায়। রান্ধাবা তখন সেখানে বলে ওঠে যে তোমার মাকে তুমি এখানেই ডেকে নাও, কিন্তু জাসি তখন তাকে জানিয়েছিল যে আমার মা এখানে আসতে পারবে না, কারণ ইন্ডিয়াতে সে অনেক বেশি ব্যস্ত রয়েছে, তার উপর অনেক বেশি লিগাল কেস রয়েছে, আর তাছাড়াও তার অনেক লোন দেওয়া বাকি, সেই কারণে তিনি এখানে আসতে পারবে না। জাসি তখন তাকে জানায় যে চিন্তা করো না, আমি এইখান থেকে লয়ার পাঠিয়ে দেবো, আর যত লোনের টাকা বাকি রয়েছে সমস্ত কিছু আমি মিটিয়ে দেব। তার সত্ত্বেও যখন এখানে জাসি মানা করছিল তখন এখানে রান্ধাবা বলে উঠে যে ঠিক আছে, তাহলে আমরা পুরো ফ্যামিলি মিলে এখানে ইন্ডিয়াতে তার সাথে দেখা করতে যাব। এইটা শুনে তো এখানে জাসি অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে বলতে লাগে যে ঠিক আছে, আমি আমার মাকে এখানে নিয়ে আসবো। তোমরা যদি ইন্ডিয়াতে যাও তাহলে অনেক বেশি চাপ হয়ে যাবে, কারণ আমার বাড়িটা এখানে অনেক বেশি ছোট, আর তোমরা কোথায় গিয়েই বা থাকবে। তারপর এখান থেকে জাসি বাড়িতে এসে তার ফ্রেন্ডকে বলেছে যেভাবে হোক এখানে একটা নকল মাকে জোগাড় করতে। তারপর এখান থেকে আমরা দেখতে পারি কন্নু এখানে একটা মহিলাকে জোগাড় করে নিয়েছে যে তার নকল মা হয়ে এসেছিল। তার নাম এখানে শর্মিলা ছিল, কিন্তু তিনি দেখতে এখানে অনেক বেশি ইয়াং ছিল। কেউ বিশ্বাসই করবে না যে এটা জাসির মা ছিল। সে যেভাবে হোক সবাইকে এখানে বিশ্বাস করায়, সেখানে তার বডিটাকে মেনটেন করে, আর তাছাড়াও সে অনেক বেশি মেকআপ করেছে। তারপর আমরা দেখতে পারি রান্ধাবার এখানে যে সেক্রেটারি ছিল সে একজন আইটেম ডান্স তাকে দেখায়, যেটা এখানে শর্মিলারই ছিল। এইটা দেখে সে ভাবতে লাগে যে তার মা এখানে কিভাবে ডান্স করতে পারে, যার এত ভালো বডি কম বয়স কিভাবে সে তার মা হতে পারে। সেই জন্য সে শর্মিলার কাছে এখানে জিজ্ঞাসা করে বসে। তখন শর্মিলা তাকে বলে যে হ্যাঁ, আমি তার মা না, আমি তার মাসি, কারণ তার মা এখানে সে যখন ছোট ছিল তখন এই সিঁড়ি থেকে পড়ে মৃত্যু হয়ে গেছিল, সেই কারণে তাকেই আমাকে দেখভাল করতে হয়েছিল। তাকে দেখভাল করার জন্য আমি বিয়েও করিনি। সে যখন ছোট ছিল তখন থেকেই আমি তার এখানে লালন পালন করেছি। আমার কাছে শুধুমাত্র একটাই ট্যালেন্ট ছিল, সেটা হলো ডান্স করার, সেই জন্য আমি তাকে এখানে লালন পালন করানোর জন্য এরকম ডান্স করতাম। এই সমস্ত কিছু শুনে রান্ধাবাও এখানে রাজি হয়ে যায়। তারপর আমরা দেখতে পারি রান্ধাবা যে ছিল সে ধীরে ধীরে শর্মিলার দিকে এগিয়ে যাচ্ছিল। দুজনে একসাথে এখানে অনেক বেশি ঘুরতেও চালু করে দেয় এবং শপিং করতেও। তার জন্য এখানে সে দামি দামি গিফটও কিনে দিত। জাস্ট এখানে বুঝতেই পেরে গেছিল রান্ধাবা যে ছিল এখানে সে তাকে পছন্দ করে ফেলেছে। এই ব্যাপারটা সে পিতকে এখানে জানাতে চেয়েছিল। তখনই আমরা দেখতে পারি পিতের এখানে 7 মান্থ হয়ে গেছে। পিতের এখানে লেবার পেইনটি চালু হয়ে গেছিল, সেই কারণে তাকে এখানে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল। অন্যদিকে আমরা সেম হসপিটালে বানিকেও অ্যাডমিট থাকতে দেখতে পাচ্ছি, যেখানে আমরা জাসির মাকেও দেখতে পাচ্ছি। তিনি বলছিল যে আজকে তার এখানে ডেলিভারি হতে চলেছে, কারণ কিছু এখানে সমস্যা হয়ে গেছে। অন্যদিকে সেম আমরা এরকম পিতের সাথেই দেখতে পাচ্ছি। জাসি তো এখানে কনফিউজ হয়ে গেছিল যে সে কোন দিকে যেতে চলেছে, কিন্তু ডক্টর যে ছিল সে
এখানে জানতে পেরে গেছিল যে এদের দুজনের স্বামী একজনই ছিল, সেই কারণে সে পুরো ফ্যামিলির সামনে ব্যাপারটা কনফিউজ করতে যাচ্ছিল। তখন আমরা দেখতে পারি কম্পাউন্ডার সেখানে চলে আসে এবং তিনি বলতে লাগে যে তোমাকে আমি এক্সপোজ করে দেবো, তোমার নার্সের সাথে যে চক্করটা চলছে সেটা আমি সবাইকে জানিয়ে দেবো, আমার কাছে তোমাদের ভিডিও রয়েছে, আমি পুরো হসপিটালে এটা ছড়িয়ে দেবো, যার জন্য তোমার এখানে অনেক বদনাম হয়ে যাবে, আমি এখানে ঘুষ নিয়েছি, সেই জন্য তার কাছে আমি এরকম বেইমানি করতে পারবো না। তারপর আমরা দেখতে পারি ডক্টর যে ছিল তারও এখানে কিছুই করার ছিল না, সেই জন্য সে চুপচাপ ডেলিভারি করে দেয়, যেখানে তারপর এখানে ভানির একটা ছেলে হয় এবং প্রীতের একটি মেয়ে হয়। পুরো পরিবার এখানে অনেক বেশি খুশি ছিল, অন্যদিকে জাস্টিও তাদের সাথে অনেক বেশি খুশি ছিল। তারপর কিছু সময় পার হয়ে যায়, ডক্টরের ফর্মালিটির জন্য এখানে দুজনকেই দেখা করতে আসতে হয়। ভানির সাথে দেখা করে এবং সেখানে ডক্টরের সাথে দেখা করে। এরপর যখন ভানি এখান থেকে লিফটে করে চলে যায়, রাত্রে করে জাস্টি পেপারগুলোকে নিতে চলে যায়, তখন আমরা দেখতে পারি সেই লিফটের মধ্যে এখানে প্রীত ছিল, তার আজকে ডিসচার্জের কথা ছিল। তারপর যখন তারা দুজন এখান থেকে লিফটে করে যাচ্ছিল, লিফট যখন এখানে ওপেন হয় তখন তারা দেখতে পারে যে লিফটের সামনে এখানে জাস্টি দাঁড়িয়ে রয়েছে। কথায় কথায় তারা দুজনে জানতে পেরে যায় যে তাদের দুজনেরই এখানে একজনের জন্যই বাচ্চা হয়েছে। রান্ধাবা যখন এই ব্যাপারটা জানতে পারে তখনই সে বন্দুক বের করে তাকে শুট করতে যাচ্ছিল, কিন্তু সেখান থেকে জাস্টি পালিয়ে যায় এবং হসপিটালের ছাদে পৌঁছে যায়। তারপর আমরা দেখতে পারি তারা দুজনও সেখান থেকে সেই ছাদে পৌঁছায় এবং তার উপর এখানে দোষারোপ করতে চালু করে দেয়। তারা দুজনে এখানে বলতে লাগে তুমি আমাদের সাথে চিট করেছো। জাস্টি তখন এখানে জবাব হিসাবে বলে যে ভানির এখানে বাচ্চার প্রয়োজন ছিল না, কোর্টে আমাদের এই নিয়ে কেসও হয়েছিল, আমি চেষ্টা করেছিলাম আমাদের বাচ্চা হোক এবং আমাদের সুখে পরিবার হোক, কিন্তু ভানি বলেছিল আমাকে তুমি মুভ অন করে যাও, আমিও মুভ অন করে ফেলবো। তখন আমি তোমার সাথে দেখা হয়েছিল, তোমার সাথে দেখা হওয়া মাত্রই আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, তারপরে আমরা ক্লোজ হয়েছিলাম, ফলে আমাদের বাচ্চা হয়ে যায়। আমি বুঝতে পারিনি সেই দিন নেশা করার পর আমরা এত বেশি ক্লোজ হয়ে যাব, যেগুলো আজকে হয়ে গেছে আর পুরো সত্যিটাই এখন তোমাদের সামনে রয়েছে, আমি একদমই কখনো মিথ্যা কথা বলিনি। তখন এখানে প্রীত বলে উঠে যে পাবে তুমি বলেছিলে যে তুমি 100% সিঙ্গেল। তখন এখানে বানিও তাকে বলে যে আমি যখন তোমার সাথে এখানে দেখা করতে এসেছিলাম তখনও তুমি প্রীতের ব্যাপারে আমাকে বলতে পারতে, তখন তুমি আমাকে বলোইনি। তখন এখানে জাস্টি ভাবছিল যে সে এখানে থেকে পালানোর জন্য শুধু একটাই রাস্তা দেখতে পাচ্ছিল, সেটা হলো নাটক করার। সে এখানে ছাদের একদম টপে চলে যায় এবং সেখানে উঠে বলতে লাগে যে এখান থেকে আমি লাভ দিয়ে দেবো যদি তোমরা দুজন আমাকে এখানে দোষারোপ করতে থাকো। তো সেই মুহূর্তে আমরা দেখতে পারি সেই দুজন মেয়েটি এখানে ঝগড়া করছিল, জাস্টির মনে হচ্ছিল তাকে পাওয়ার জন্য তারা লড়াই করছিল, তার মনে হচ্ছিল যে এখনই তারা বলবে যে বেবি নিচে চলে আসো, আমরা তিনজনে এখানে একসাথেই থাকবো, কিন্তু এমনটা কিছুই হচ্ছিল না, তারা এখানে লড়াই করছিল কারণ জাস্টিকে এখানে কারোরই প্রয়োজন নেই। অন্যদিকে আমরা এখানে রান্ধাবাকে দেখতে পাচ্ছি, তার এখানে সালমিনার সাথে সেটিং হয়ে গেছিল, তারা এখানে একসাথে এখন থাকতে চলেছে। তার বোনের রাগের জন্য এখানে সে হাওয়ার ওপর গুলি চালিয়ে দেয় এবং গুলি চালানোর জন্য সেখানে সে একটু ফিসলে যায় এবং উপর থেকে নিচে পড়ে যায়। নিচে এখানে যেহেতু একটা সফট কুশন ছিল সেই কারণে সে বেঁচে যায়। এরপর এখান থেকে আমরা 1 মাস পরের সিন দেখতে পাচ্ছি, যেখানে আমরা কান্নু এবং জাস্টিকে একটা বাড়ি যেতে দেখতে পাচ্ছি। তারা দুজন এখানে একাই ছিল, জাস্টি যে ছিল সেখানে পুরো একা হয়ে গেছিল, তার কাছে এখানে একটাও বউ আসেনি, এমনকি তার বাচ্চাগুলোকেও সে একবারও দেখতে পায়নি। সে লাইফে একা ছিল, অর্থাৎ সে এখন অনেক বেশি লোনলি ফিল করছিল। তখনই আমরা দেখতে পারি এখানে একটি দিশা নামের মেয়ে আসে। এখানে আমরা জানতে পারি দিশা যে ছিল সে এখানে জাস্টির সাথে একই স্কুলে পড়তো। জাস্টি সেই সময় এখানে দিশার উপর ক্রাশ ছিল। দিশা তখন তাকে বলছিল যে আমি আমার হবু হাজবেন্ডের সাথে এখানে এসেছি। এইটা শুনে তো এখানে একটু জাস্টের মনটা ভেঙে যায়, কিন্তু তখন এখানে দিশা তাকে বলে যে আরে না আমি তো মজা করছি। দিশা তখন তাকে এখানে মজা করে জিজ্ঞেস করতে লাগে তুমি কি সিঙ্গেল? তখন সে তাকে জানায় যে 100% আমি একদম সিঙ্গেল। এটা বলে তারা দুজন এখানে হাগ করে। এরপর এখান থেকে তারা বেরিয়ে যায়। তখন তাকে বলে যে তুমি তাকে বলে দাও যে লন্ডনে তোমার দুটো স্ত্রী এবং দুটো বাচ্চা রয়েছে, কিন্তু সে তো তার এই কথাটা শুনেই না। এর সাথে সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনেশন ভিডিওতে, ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।